আমি দেবশ্রী নাড়ু এখন বসে আছি নেজ মুভিং পিক্সেলের স্টুডিওতে। নেজের সাথে তো বহু কাজ করেছো, কাজের অভিজ্ঞতা কেমন ছিল? দেখো, বারবারই বলি সুরঞ্জন, আমার এখানে কাজের অভিজ্ঞতা অসাধারণ। এক কথায় এরকম নিশ্চিন্তে কাজ, হয়তো আমি তো বেশি প্রোডাকশন হাউসে কাজ করিনি, আমি সত্যি ভাগ্যবতী যে এখানেই এসে প্রথমে পড়েছি। এবং আমাদের যিনি স্যার সুদীপ রঞ্জন সরকার, তো উনি প্রত্যেককে হাতে ধরে শেখান এবং শিখিয়ে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা উনি দেন, সেই চরিত্রটার জন্য গড়ে পিঠে নেন। তো এটা একটা মানে বিশাল বড় পাওনা আমাদের নিউ কামারদের জন্য। আচ্ছা, তুমি একদিকে টিচার, সঙ্গে নাচ করো, বর্তমানে ফাটিয়ে অভিনয় করছো, তো নিজেকে ভবিষ্যতে আরও কীভাবে এক্সপ্লোর করতে চাও? প্রথমেই বলি, ফাটিয়ে অভিনয় করছি কিনা সেটা কিন্তু এখনও প্রমাণিত নয়, সেটা দর্শক বলবে। ভবিষ্যতে অবশ্যই চাই অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, কারণ এখান থেকে যা শিখছি, অতীতে যা শিখেছি, সব কিছু মিলিয়ে চাইবো যে পূর্ণাঙ্গ একজন আর্টিস্ট, শিল্পী যেন হতে পারি। তোমার থেকে আর কী কাজ দেখতে পাবো? দেখো, সামনেই তো গ্রসন আসছে আমাদের, সেটা তো অবশ্যই দেখবে। সেটা 5 কন্টিনেন্টাল ফিল্ম ফেস্টিভ্যালে অলরেডি দেখানো হয়েছে। এছাড়াও দিল্লিতে একটা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতেছেন স্যার, বেস্ট ডিরেক্টর জুরি অ্যাওয়ার্ড। তো আমরা খুব আশাবাদী গ্রসন নিয়ে অ্যাকচুয়ালি। আর তারপরে সম্ভবত আসবে জমদুয়ারে রমণীকথা, তারপরে আরও পরপর আসছে চমক, আর তোমরা সবাই জানতে পারবে। তো এটা তো হলো নেজের বাইরেও কিছু কিছু কাজ আমি করেছি, আর কিছু আসতেও চলেছে। দেখো, আস্তে আস্তে যেরকম আসবে সেরকম তোমাদের সামনে প্রকাশিত হবে। এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রির থেকে কি ভালো পেয়েছো, কি খারাপ পেয়েছো? দেখো, সত্যি কথা বলতে কি, এখন আমি ইন্ডাস্ট্রিতে ঠিকমতো ঢুকিইনি। আমি শুধু নেজ সম্পর্কেই বলতে পারবো, কারণ সেরকম কোনো বড় প্রোডাকশন হাউসে আমি এখনো যাইনি। তো মানে পরিচিত প্রোডাকশন হাউসে সেরকম আমি কাজ করিনি এখনো, তাই আমি যেটুকুনি বলার নেজ সম্পর্কেই বলতে পারবো। সুদীপ রঞ্জন সরকারের বিষয়ে যদি 2 লাইন কিছু বলো। উনি এক কথায় বলতে গেলে এরকম ডিরেক্টর, যে মানে এরকম মানুষ হন, এরকম ডিরেক্টর এত কাছের, মানে আমার কাছে উনি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এক কথায় বলতে গেলে। তো মানুষ হিসেবে ভীষণ ভালো, অসাধারণ। আমার কেন, আমরা যে কজন থাকি, যে কজন ওনার কাছে শিখছি, একাধারে সবাইয়ের উনি বলতে পারেন ফ্যামিলি, মানে বলতে পারো তোমরা ফ্যামিলি। তো একদম গোড়া থেকে ধরে কে কি আগে থেকে শিখে এসেছি সেদিকে উনি নজর করেন না, উনি নিজের মতন করে গড়ে নেন। এবং এটা একটা বড় মানে দিক, যে নিজে হাতে গড়ে তাকে কাজ দেওয়া। আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা জিনিস দেখেছি, সেটা বলবো সুরঞ্জন, যে ইনস্টিটিউশন অনেক আছে, অনেক জায়গায় শেখানো হয়, কিন্তু শিখিয়ে প্রত্যেকে কাজ পায় কি না এটা আমার জানা নেই, মানে এটা এ বিষয়ে আমি সন্দিহান। কিন্তু এটা আমি বলবো যে নিউ কামার, এবং তাদের মধ্যে যদি এতটুকু মানে প্রতিভা থাকে, একটুও যদি ট্যালেন্ট থাকে, স্যার কিন্তু তাদের সুযোগ দেন। তোমার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তোমাকে একটা র্যাম্পে অন্যরকম লুকে দেখেছি, দেখেছো? হ্যাঁ, সেই ব্যাপারটা যদি একটু আমাদের বলো। দেখো, সেটা আমার থেকে ভালো তুমি বলতে পারবে, কারণ তুমি দেখেছো। তো আমি তো ভয়েই করেছি, খানিক ভয়েই ছিলাম। অপর্ণা সেন, একদম বিখ্যাত একখানি নাম, তো তাকে রিপ্রেজেন্ট করা, তার চলন বলন আমি কিছুই পারিনি হয়তো, কিন্তু তবুও কিছু মানুষ বলেছে যে কিছুটা হয়তো হয়েছে। তো দেখো, নেজের পেজে আছে আর কি, ওটা একটু সবাই যদি দেখে তাহলে আমাদের ভালো হয়। ভালো হোক মন্দ হোক, যেমনই হোক, যদি একটু রিভিউ দেন, হ্যাঁ, আমাদের কনফিডেন্স বাড়বে। আর প্রপ বলতে আমার তেমন কিছু ছিল না, আমি খালি হাতেই উঠতাম। দেখলাম ওঠার আগে টেবিলে একটা ব্যাগ পড়েছিল, তো সেটাকেই হাতিয়ার করে নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে উঠে পড়লাম আর কি, এরকম। তার আগের পর্বটা অবশ্যই বলাটা উচিত, ভীষণ মানসিকভাবে যে তৈরি, কারণ এই রকম ধরনের চরিত্র করার জন্য মেন্টাল বুস্টিংটা ভীষণ দরকার, সেটা স্যার সুদীপ রঞ্জন সরকার আমাদের খুব ভালোভাবে করেছিলেন।
আমাকে মানে এটা বলেছিলেন যে তুমি ওনার সিনেমাগুলো খুব ভালো করে দেখো দেবশ্রী, তাতে কিন্তু ওনার চলন বলন কথন, হ্যাঁ, বসা হাঁটা চাউনি সবটা যাতে নিজের ওপর বসাতে পারো বা কিছুটা হলেও যাতে সেটা আসে। কতদিন সময় পেয়েছিলে মানে এই চরিত্রটা খুব বেশি দিন না, হয়তো 20 দিন মতো। আচ্ছা আচ্ছা, ওরকম। আর একটা কথা আমি বলতে চাইবো, যেটা তখন জিজ্ঞাসা করছিলে স্যারের সিনেমাগুলো সম্পর্কে, এর ডেপথ এবং অন্য লেভেল, মিনস সবার থেকে আলাদা। এই ডিফারেন্ট কেন বলবো, যে গতানুগতিক যে ছবিগুলো আমরা দেখছি এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাইরেও, তার থেকে স্যারের সিনেমা অত্যন্ত আলাদা এবং নিজের স্টোরি সম্পূর্ণ নিজে লেখা, নিজে তৈরি করা। এই সিনেমাগুলো দেখলে অন্য সবার থেকে যে কোন মাত্রায় কত ডিগ্রিতে আলাদা সেটা সবাই বুঝতে পারবেন আশা করি। তো আমি সবাইকে সেই জন্য বারবার অনুরোধ করছি, সবাই হলে এসে থিয়েটারে এসে দেখুন। নমস্কার, আমি সুদীপ রঞ্জন সরকার। আজকে আমরা তোমার অফিসে আছি, তো এরকম এই নেজ মুভিং পিক্সেল তৈরি করার কারণটা কি? আমার মনে হয়েছে আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছি আমি দেখেছি আমার সিনেমার প্রতি যখন আকর্ষণ এবং নিজের সিনেমা করতে যখন আসলাম, বা আমি সিনেমা করতে আসার আগে আমি অভিনেতা হতে চেয়েছিলাম, কোনো জায়গায় কারো কাছ থেকে কোনো সাহায্য, কোনো এনকারেজমেন্ট পাইনি। ওই একটা কথা আছে না, কোনো ছেলে বা মেয়ে কলেজে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যদি বুলি হয় সে পরবর্তীকালে নিজে একজন বুলি হবে, আর নয়তো সে বুলিটাকে আটকাবে। আমার মনে হয়েছে যে আমরা সিনেমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার যুগে সারাক্ষণ ক্রিটিসিজম শুনি, এটা ভালো হয়নি, এটা খারাপ নয়, স্টেশনে গেলে পরে দেখি এই জায়গাটা অপরিষ্কার, দোকানে অপরিষ্কার, কিন্তু আমরা কেউ একবারেও প্রচেষ্টা করি না জিনিসটাকে পরিষ্কার করার। আমার মনে হয়েছে নেজ মুভিং পিক্সেলকে এমন একটা জায়গায় নিয়ে যাব, কতটা ভালো সিনেমা বা কতটা বড় প্রোডাকশন হাউস হতে পারবে আমি জানি না, বাট আমি নিশ্চয়ই চেষ্টা করব যাতে কিছু নতুন ছেলে মেয়েকে নিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া, এবং ভালো গল্প আমার ছোটোবেলায়ও মনে হতো, এই বয়সে এসেও মনে হয় মানুষ ভালো গল্প সবসময় খুঁজে বেড়ায়, কেননা ক্যামেরা, টেকনিক্যালিটিস, লাইট এগুলো সব হচ্ছে আপেক্ষিক। গল্প যদি ভালো না থাকে তাহলে দর্শক মুখ ফিরিয়ে নেবে। নতুন ছেলে মেয়ে, নতুন রক্ত যদি না আনা হয় তাহলে একটা সময়ের পরে পুরাতনের প্রতি মানুষের আকর্ষণ চলে যাবে। এই উদ্দেশ্যে নেজ মুভিং পিক্সেলকে বানানো। তুমি সবসময় নতুনদের সুযোগ দাও, তো তোমার সঙ্গে কিভাবে লোকে যোগাযোগ করবে? খুব ভালো হয়েছে তুমি প্রশ্নটা আমাকে করেছো। নতুনদের সম্বন্ধে আমার খুব ক্লিয়ার কাট কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমরা ছেলে বা মেয়ে, এক্সপিরিয়েন্স কি নন এক্সপিরিয়েন্সড, আমি সবার সম্বন্ধে একটা কথা বলতে চাই, তোমরা কি চাও সেটা খুব ক্লিয়ারলি এক্সপ্রেস করো। 90% ছেলে মেয়েকে দেখেছি একটা মেসেজ করে রাত বিরেতে আনপ্রফেশনালভাবে ফেসবুকে, তারপর যখন জিজ্ঞেস করি আমি ওদেরকে তোমরা কি চাও, তারপর আর উত্তর দেয় না, আবার 15 দিন বাদে তারা মেসেজ করে। এটা কিন্তু কিলার। এবং তুমি এটা যার সঙ্গেই করো না কেন, যদি সে সিরিয়াস ডাইরেক্টর হন তার চোখে কিন্তু তুমি একদম পড়ে গেলে। তোমরা নিজেদের কেরিয়ার নিয়ে সিরিয়াস থাকো, তো কি চাইছো এই ক্ল্যারিটিটা তোমাদের মধ্যে থাকা উচিত। কাউকে যদি অ্যাপ্রোচ করো তাহলে প্রপারলি অ্যাপ্রোচ করো, রাত 2টো অ্যাপ্রোচ করার টাইম না, একটা অফিসিয়াল টাইম হয়। যদি মনে করছো ফর্মালি অ্যাপ্রোচ করতে চাও তাহলে নেজ মুভিং পিক্সেলের ইমেল অ্যাড্রেস আমি বলি, nezmovingpixels@gmail.com। আবার রিপিট করছি, nezmovingpixels@gmail.com। আর নয়তো নেজ মুভিং পিক্সেলের পেজে আমাদেরকে মেসেজ ছেড়ে দেবে। এছাড়াও তোমরা যদি তোমাদের শরীর, তোমাদের ছবি পাঠাতে চাও তাহলে আমাদের কাস্টিং ডিরেক্টরের নাম হচ্ছে মধুশ্রী মিত্র, তাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাবে, তাকে অ্যাপ্রোচ করো, তাকে ডিটেলস পাঠাও। যদি কাজ করে থাকো শরীর,
এবং তোমার সিভি পিডিএফ ফর্মে পাঠিয়ে দেবে। খুব ক্লিয়ারলি বলবে যে তোমরা কী চাওছো। তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তোমরা যদি অ্যাক্টর তাহলে অ্যাক্টর, তোমরা যদি মডেল তাহলে মডেল। কিছু ছেলে মেয়ে হয়তো আমাকে অ্যাপ্রোচ করে, তারা বলে আমি মডেলিংটাও করতে চাই, আমরা অ্যাক্টিংও করতে চাই। আমি বা যে কোনো ডিরেক্টর ওটাতে কনফিউজড হয়ে যাবেন। তুমি যে কোনো একটা জিনিস নিয়ে আগে অ্যাপ্রোচ করো, এটা যেন না হয় আচ্ছা এটাতে পেলাম না ওটাই গিয়ে একটু চেষ্টা চরিত্র করি। দিস ইজ আ কিলার। তো তোমাদের সবার প্রতি আমার একটা ক্লিয়ার গাইডেন্স আছে, যেটা চাইছো যেভাবে চাইছো সেটা যেন একদম ক্ল্যারিটি নিয়ে বলো, কারণ এই যুগে সময়ের খুব অভাব, মানুষ খুব ব্যস্ত, সারাক্ষণ বোধহয় পায়ে চরকি নিয়ে ঘুরছে। তো একবার যদি এই সুযোগটা মিস করে যাও যে কোনো কারোর কাছে, হয়তো সেকেন্ড সুযোগ আসবে না। তো প্রথমবারই যখন বলবে তার মধ্যে যেন তোমার প্রফেশনালিজম ধরা পড়ে। একদম। আগামী দিনে তোমাদের থেকে আর কি কি প্রজেক্ট দেখতে পাবো? আমার 4-4টা সিনেমা মুক্তির দিকে এগোচ্ছে আস্তে আস্তে। জমদুয়ারের রমণী কথা, মহাকাল কালকুট, গ্রসন একটা বাংলা ইটালিয়ান সিনেমা, লা ইটার্নিটা ডেল ডিও সলে, এটা এর ইটালিয়ান নাম, এবং এটা ইটালিতেও রিলিজ হবে। এছাড়া নৈসর্গিক শব্দ, যেটার নাম হচ্ছে পন্টে ভার্সো লা ইটার্নিটা। এছাড়া আরও 2-3টে বাংলা সিনেমা উঠে আসছে। আমরা এখন প্রি প্রোডাকশনের স্টেজে আছি। তার মধ্যে একটা গল্প মাধুকরী, একটা গল্প ইন্দুমতি ও বিন্দুমতির উপাখ্যান, এর সঙ্গে আরও 2টো গল্প নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলছে। তো খুব শিগগিরই হয়তো 7-8টা ফিচার ফিল্ম নিয়ে আমরা এগিয়ে আসব। এছাড়া কিছু নতুন ডিরেক্টর, ইয়াং ডিরেক্টরকে আমরা সুযোগ দেব, যারা তাদের সিনেমা আমাদের আন্ডারে ডাইরেকশন দিতে পারবে বা তাদের কাজ আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। আচ্ছা, নেজার ফিল্ম ফেস্টিভ্যালে আমরা দেখেছি 10 জন মডেলকে র্যাম্পে, স্পেশালি 10 জন মডেলকে 10 ধরনের লুকে, এরকম চিন্তা ভাবনা মাথায় আসলো কিভাবে? আমার মনে হয়েছে আমরা সবসময় এই সোশ্যাল মিডিয়ার যুগে, রিলসের যুগে, ইনস্টাগ্রামের যুগে আমরা এই সিনেমার যারা জনক তাদের কথা ভুলে গেছি। কটা লোক জানে আজকের দিনে দাদা সাহেব ফালকে, বিএন সরকার, কটা লোক জানে হীরালাল সেন, কটা লোক জানে কানন দেবী, কটা লোক জানে প্রমথেশ বড়ুয়া। কিন্তু একজন সিনেমা কর্মী হিসেবে আমার দায়িত্ব মানুষকে জানানো, আগামী দিনকে জানানো, যে আমরা ঠিক যেরকম শ্রাদ্ধে বাপ ঠাকুরদা প্রপিতামহর নাম প্রয়োজন হয়, তো তুমি যখন সিনেমাটাকে সিরিয়াস আর্ট ফর্ম হিসেবে ধরবে তখন তোমার এর জনক, এর প্রপিতামহ, এদের সবার নামকে মনে রাখতে হবে। আমার মনে হয় এই চিন্তাভাবনাটা আমার মাথায় ছিল। আমি এই চিন্তাভাবনাতেই দেশি বিদেশি দর্শকের কাছে এই 10টা নামকে তুলে ধরেছিলাম। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেছে। আমার সঙ্গে আমার যারা অ্যাক্ট্রেস ছিলেন, আমার ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা, তারপরে রঞ্জিতা ভট্টাচার্য, গুলশান বানু, এরা খুব হেল্প করেছে। এবং আমার এই সমস্ত কর্মযোগ্য সম্পন্ন হতো না যদি আমার সুযোগ্য আমার বিজনেস পার্টনার রীতা ঝাওয়ার, যিনি একাধারে শুধু প্রডিউসার নন, উনি অ্যাক্ট্রেস, উনি পিয়ানিস্ট, উনি যদি পাশে না থাকতেন। তো সিনেমাটা এমন একটা মিডিয়াম, সিনেমা বা আর্ট ফর্ম বা সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম, যে এটা একক প্রচেষ্টায় হয় না, এটা সবাইকে নিয়ে চলতে হয়। তো সিনেমা আমি হয়তো সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এই সামনে দাঁড়ানোর পিছনে প্রত্যেকটা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্রত্যেকটা টেকনিশিয়ান, কলাকুশলী এবং রীতা ঝাওয়ারের পার্টিসিপেশন না থাকলে এই জায়গায় আমরা সাফল্য পেতাম না। একদম শেষে তোমার দর্শককে কি বলবে? দর্শককে এটা বলবো, আপনারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন। ভালো না লাগলে জোর গলায় বলে দেবেন খুব বাজে হয়েছে, কিন্তু নিজেরা এসে দেখবেন। আপনাদের রাইট আছে, অধিকার আছে, কারণ সিনেমা এমন একটা মিডিয়াম যেটা দর্শকের মিডিয়াম। আপনাদের যদি ভালো না লাগে প্রশ্ন করবেন, সোজা সাপটাভাবে প্রশ্ন করবেন, ডাইরেক্ট প্রশ্ন করবেন, ডাইরেক্টলি বলবেন ভালো হয়নি, কিন্তু প্রশ্নটা বটে করবেন। ক্রিটিসাইজ করলে ক্রিটিসাইজ করবেন, বাট সেই ক্রিটিসিজমে এমন যেন জায়গা থাকে আমরা শিখতে পারি, তৈরি হতে পারি। নমস্কার, আমি মধুশ্রী মিত্র, নেজ মুভিং পিক্সেলের অফিসিয়াল মেকআপ আর্টিস্ট।
কিছুদিন আগেই তোমাকে দেখা গেছে 10th নেস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাজ এ অফিসিয়াল মেকআপ আর্টিস্ট। সেই শোয়ের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল? আমার কাজের এক্সপিরিয়েন্স এক কথায় দুর্দান্ত, কারণ এতটা কমফোর্টেবলি, এতটা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করা আমি জানি না অন্য কোথাও হয় কি না। এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে আলাপ, একটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল মানে তো বিভিন্ন ধরনের মানুষের সাথে আলাপ, দেশি বিদেশি। সেখানে আমি কিছু আমাদের দেশের, আমাদের কলকাতা শহরের কিছু মডেলদেরকে মেকআপ করেছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিদেশি, কিছু ফরেনার্সদেরও মেকআপ করেছি। এক কথায় অসাধারণ আমার এক্সপিরিয়েন্স। আগামী দিনে নিজেকে আরও কীভাবে দেখতে চাও? আগামী দিনে অবশ্যই আমি চাইবো আরও নতুন কিছু শিখতে, যা কাজ করছি তার থেকে সেই কাজের কিছু বেটারমেন্ট করতে। এবং আমি এই মুহূর্তে প্রস্থেটিকের ওপর কিছু কাজ শিখছি এবং আশা করি সেই বিষয়ে সাফল্য অর্জন করব এবং আরও বড় জায়গায় কাজ করতে পারবো। তোমার কি মনে হয়, তোমার কি স্পেশালিটি যেই জন্য তুমি আরও অনেক জায়গায় কাজ পাবে, কাজ করবে? দেখুন, সব থেকে বড় কথা, কোনো জায়গায় কাজ করার জন্য যে নিজস্ব কাজের থেকেও বেশি সেখানে একটা লয়্যালটি মেনটেন করে চলা। কারণ আমি যদি সেই লয়্যালটিটা মেনটেন না করতে পারি, আমি যদি সেই বিশ্বাস ভরসার জায়গাটাই না অর্জন করতে পারি, তাহলে সেই জায়গায় আমার কাজ করে কোনো দরকার নেই, মানে লাভ হবে না। তো সুতরাং আমার মনে হয় যে আমি নিজের দিক থেকে নিজে খুব লয়াল এবং আমি যেখানে কাজ করি নিজের 100% দিয়ে কাজ করি। সুদীপ রঞ্জন সরকারের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? সুদীপ রঞ্জন সরকার স্যার, আমি ওনাকে দাদা বলি। তো একজন দাদা হিসেবে যেটুকুনি হওয়ার উনি তার থেকেও বেশি। উনি আমার কাছে একজন আইডলের মতো। ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা তো আমার দুর্দান্ত। ওনার আমি দুটো ছবিতে কাজ করেছি, একটা মহাকাল কালকুট এবং একটা নৈসর্গিক শব্দ। এই দুটো সিনেমাই আসছে এবং আমার অভিজ্ঞতা দুর্দান্ত, কারণ এত কমফোর্টেবলি কাজ করেছি, এত স্বাচ্ছন্দ্যে কাজ করেছি। এখানে কাজ করার জন্য কী কী শিখলে? এখানে কাজ করে সবথেকে বড় শিখেছি ধৈর্য, কারণ ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না, কোনো কাজে সাফল্য অর্জন করা যায় না। এবং উনি নিজে যেহেতু একজন শিল্পী মানুষ, তো সেই শিল্পী সত্তাটা ওনার মধ্যে থেকে আমি ওনাকে কিছুটা অনুসরণ করার চেষ্টা করি। এবং যেহেতু আমি নিজেও একজন শিল্পী, তো অনেক কিছুই শেখার আছে ওনার কাছে, এখনও শিখছি এবং ভবিষ্যতেও শিখব। নেজের 10তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তুমি অফিসিয়াল মেকআপ আর্টিস্ট ছিলে, সেখানে তুমি কজনকে সাজিয়েছো আর কীরকম লুক দেওয়ার চেষ্টা করেছিলে? এই নেজ মুভি পিক্সেলের আন্তর্জাতিক যে 10th আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হলো, সেখানে আমি মূলত 6 জনকে সাজিয়েছিলাম। 6 জনের মধ্যে একজনকে দিয়েছিলাম, প্রথম যার কথা বলবো তিনি হচ্ছে মধুরিমা মুখার্জি, যাকে আমি কানন দেবীর চরিত্রে সাজিয়েছিলাম। দ্বিতীয় দেবশ্রী নাড়ু, তাকে আমি অপর্ণা সেনের চরিত্রে সাজিয়েছিলাম। তৃতীয় আমাদের রীতা ঝাওয়ার ম্যাম, ওনাকে আমি ছায়া দেবীর চরিত্রে সাজিয়েছিলাম। এবং চতুর্থ আমি সাজিয়েছিলাম প্রিয়াঙ্কা বোস, যাকে আমি মাধবীর চরিত্র দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং 2জন বিদেশি যে অ্যাক্ট্রেসে ওনাকে সাজিয়েছিলাম, একজনকে সাজিয়েছিলাম পেশেন্স কুপার, যার এতে সাজিয়েছিলাম তিনি হচ্ছে ভিভি। এবং আরেকজনকে সাজিয়েছিলাম যিনি পলাকে সাজিয়েছিলাম, দেওয়ার চেষ্টা করেছিলাম আমি রুবি মায়ের। আচ্ছা, এই লুকগুলো কি মাথায় ছিল না যখন সাজাচ্ছিল তখন একবার দেখে নিচ্ছিল আবার মেকআপ করছিল? আসলে যখন থেকে এটা আমাদের স্যার ঠিক করেছিলেন, সুদীপ রঞ্জন সরকার দাদা ঠিক করেছিলেন যে এই সবাইকে এই চরিত্রে সাজানো হবে, এবং তখন থেকেই যখন আমাকে ছবিগুলো পাঠানো হয়েছিল আমি তখন থেকে এটা নিয়ে পড়াশোনা করতে শুরু করেছিলাম যে কিভাবে আমি তাদেরকে এই লুকগুলো দেব, কিভাবে আমি তাদেরকে প্রপার যাতে লাগে সেইভাবে সাজাবো। আমি সবটাই হেয়ার স্টাইল থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে কার চোখে কোন মেকআপ যাবে, কাকে কি হেয়ার স্টাইল দিলে ভাল লাগবে, তার হেয়ারে কোন জিনিসটা ঠিক সাজালে সেটা বেটার হবে, তাকে কোন শাড়ি পরালে ভালো লাগবে, বা
সমস্তটাই পুরোটার ওপরেই আমি পড়াশোনা করেছিলাম এবং পড়াশোনা করার পর চেষ্টা করেছি নিজের 100% দিয়ে সবাইকে সাজাবার। এখন আপনারা বলবেন যে কি হয়েছে, কিভাবে হয়েছে। নেজ মুভিং পিক্সেলের পেজে প্রত্যেকটি অ্যাক্ট্রেসের এখনও ভিডিও দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখুন, দেখে আপনারাই জানান। আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান, আপনারাই জানান কেমন হয়েছে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বোস। আমি এই মুহূর্তে নেজ মুভিং পিক্সেলে আছি। নেজের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? নেজের সাথে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। পথটা এতই স্মুথ এবং এতটাই মানে পিসফুলি আমরা সবাই এখানে কাজ করি। একটি অভিনেতার জন্য তো এটা খুব গুরুত্বপূর্ণ, সকলের জন্য গুরুত্বপূর্ণ যে একটু শান্তিপূর্ণভাবে আমরা কাজ করব। তো আমরা সেই কমফর্ট জোনটা আমরা নেজে পাই। নিজের 10তম ফিল্ম ফেস্টিভ্যালে তোমাকে একটা অন্য রূপে দেখেছি, মাধবী মুখোপাধ্যায়। তো সেই ব্যাপারটা নিয়ে যদি আমাদের কিছু বলো। আমি চারুলতার চরিত্রটা করেছিলাম। তো সেই দিন একটা অন্যরকম ফিলিংস ছিল। আপনারা হয়তো সেদিনকারও ভিডিও দেখেছেন, এখনও আছে আমাদের পেজে ভিডিও, আপনারা গিয়ে দেখুন, অবশ্যই দেখুন প্লিজ, রিকোয়েস্ট। এবং আমাদেরকে জানান যে কেমন হলো। আমরা 10 জন নারী 10টি চরিত্র করেছিলাম, চেষ্টা করেছিলাম করার। আপনারা জানান যে আপনাদের কেমন লেগেছে। এই লুকটা ফুটিয়ে তোলার জন্য কীরকমভাবে হোমওয়ার্ক করেছিলে? হোমওয়ার্ক বলতে আমাদেরকে বলা হয়েছিল, জাস্ট চরিত্রটা বলে দেওয়া হয়েছিল যে এই সিনেমার এই চরিত্রটা করব। তো আমরা সেটার জন্য তার সিনেমা দেখা, যাকে যেই চরিত্রটা বলা হয়েছিল তার সিনেমা দেখা এবং তার ইন্টারভিউ দেখা, তো এগুলো করে আমরা চেষ্টা করেছিলাম ক্যারেক্টারটা ভালোভাবে প্লে করার। জানি না কতটা পেরেছি, চেষ্টা করেছি। আগামী দিনে তোমার থেকে আর কী কী কাজ দেখতে পাবো? দেখো, আমি তো আমার মতো করে চেষ্টা করব, এবার অডিশন দেব, চেষ্টা করব যাতে ভালো চরিত্র বা আমার যা যা ইচ্ছা আছে যেরকম কাজ করার সেরকম করতে পারি। দেখা যাক কতটা কি হয়, তার জন্য আগে শিখতে হবে অনেক কিছু। তো এখন সেই জায়গাটাতেই রয়েছি, যতটা শেখার যায়। গোপন সূত্র পেয়েছি তুমি নেজ থেকে কিছু সিনেমা করেছো, হ্যাঁ, সেই বিষয়ে যদি কিছু বলো। মানে প্রথম কাজ নাকি এটা? আমার প্রথম কাজ। আচ্ছা, সেই বিষয়ে যদি কিছু বলো। আমি একটি বেঙ্গলি ইটালিয়ান সিনেমা করেছি যার নাম নৈসর্গিক শব্দ। তো খুব শীঘ্রই রিলিজ হবে, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আপনাদের বাড়ির কাছাকাছি হলে। তো আমার চরিত্রের নাম ছিল একাপর্ণা বোস। আচ্ছা, ভীষণ এক্সাইটেড। আর কাজের যদি এক্সপিরিয়েন্স বলো, আমার মনে হয় না নেজের মতো স্মুথভাবে কাজ কোনো জায়গায় হয়। মানে এতটা আমরা সেফভাবে কাজ করতে পারি, এতটা এখানে যে কটা মেয়ে রয়েছে প্রত্যেকেই তোমাকে এই কথাটাই বলবে। তুমি যদি প্রত্যেকের অডিশন মানে ইন্টারভিউ নাও, তুমি জানতে পারবে আমরা খুবই সুরক্ষিতভাবে, সেফভাবে, খুব শান্তিপূর্ণভাবে কাজটা করতে পারি। তো একটা অভিনেত্রীর জন্য আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ, যাতে সে ক্যারেক্টারটা ভালো করে প্লে করতে পারে, তার ওই মেন্টালি একটা শান্তি দরকার থাকে। তো সেটা আমরা খুব ভালোভাবে পাই। তুমি একজন নিউকামার, চেষ্টা করছো অভিনেত্রী হওয়ার। হ্যাঁ। তো ওভারঅল জার্নিটা কেমন এই ইন্ডাস্ট্রির সাথে আর নিজের সাথে? আমার ইন্ডাস্ট্রির সাথে এখনো পর্যন্ত মানে ইন্ডাস্ট্রির সাথে জার্নি শুরুই হচ্ছে গিয়ে নেজের মাধ্যমে। একদম। কারণ এটাই আমার প্রথম কাজ জীবনের এবং আমার প্রথম এটাই প্রোডাকশন হাউস। মানে আমার আশা এতটা টাইম কাটানো, এবং যার কথা আপনারা বলছেন যে আমাদের পরিচালক এই নৈসর্গিক শব্দের সুদীপ রঞ্জন সরকার স্যার, উনি আমার মানে অভিনয়ের গুরু। আমি বা লাইফ লেসনও বলতে পারেন। মানে আমি কি করব না করব, মানে এগুলো আমি প্রত্যেকটা জিনিসে জিজ্ঞাসা করি, কারণ আমি কিছুই জানি না এই ব্যাপারে, আমার সেরকম একটা কোনো নলেজ নেই। আমি শুধু চেষ্টা করছি, এবং এই চেষ্টার টাইমটা যদি আমার পাশে কেউ থাকে আর এবং আমাকে খুব সাপোর্ট করে, তাহলে সেটা স্যার। নমস্কার, আমি মধুরিমা মুখার্জি। আমি এখন বসে আছি নেজ মুভিং পিক্সেলসের স্টুডিওতে। নিজের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? নেজের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার খুব
খুবই ভালো। তার কারণ আমি একদম সাদা মাটা মেয়ে ছিলাম, তো সেখান থেকে স্যার আমাকে তৈরি করেছেন, আমাকে গ্রুম করেছেন, আমাকে ক্যারেক্টার দিয়ে দিয়ে উনি কথা বলে বলে আমাকে শিখিয়েছেন। আজকে আমি যেইটুকু উঠেছি বা কিছুই উঠিনি, বাট যেইটুকু আমি করতে পেরেছি সেটা সবই স্যারের জন্য। স্যার আমার কাছে গডফাদার। মানে এখন সাদামাটা থেকে রঙিন হয়ে গেছে, তাই তো? রঙিন এখন হতে পেরেছে কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি। আচ্ছা, 10তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তোমাকে একটা অন্য রূপে দেখা গেছে, সেইটা নিয়ে যদি আমাদের একটু বলো। হ্যাঁ, সেখানে আমি কানন দেবীর চরিত্রে র্যাম্প করেছি। তো আমার ওই কাজের অভিজ্ঞতাটা বলতে গেলে আমার জন্য তো সেটা একদমই নতুন ছিল, কারণ ওনাকে রিপ্রেজেন্ট করা আমার সত্যি সৌভাগ্যের ব্যাপার। আর আমাকে সেই লুকটাও দিয়েছে মধুশ্রী মিত্র, আমাদের মেকআপ আর্টিস্ট। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে এত ভালো শোটা হয়েছিল যে সবাই এক এক রকমভাবে সেজে উঠেছে, তো আমার খুবই ভালো লেগেছিল। সুদীপ রঞ্জন সরকারের থেকে কী কী শিখলে এখানে? স্যারের থেকে প্রতিনিয়ত শিখছি, উনি কথা বলছেন সেটাই আমরা শিখছি। স্যার একটা কথা সবসময় বলেন যে অবজার্ভ করো, মানুষকে অবজার্ভ করো, যত অবজার্ভ করবে তত তুমি শিখবে। তুমি স্টেশনে অবজার্ভ করো, তুমি হাঁটছো রাস্তা দিয়ে, সেখানে অবজার্ভ করো। কথা বলছো ফোনে, তার কথা বলার ভঙ্গিটাকে ক্যাপচার করো, কিভাবে কথা বলছে। তো স্যার এইভাবেই কথা বলে 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 কখন শিখিয়ে নেন আমরাও বুঝতে পারি না। একদম। এখানে তুমি অভিনয় করেছো, তাই তো? তো কোন প্রজেক্টটা কি সেটা নিয়ে একটু যদি বলো। আমি নৈসর্গিক শব্দতে অভিনয় করেছি এবং সেখানে আমি সৃজনীর চরিত্রে ছিলাম। তো এটা আমার প্রথম কাজ। এই ক্যারেক্টারটাও আমাকে তৈরি করিয়ে দিয়েছেন স্যার। তার কারণ আমি একটাই কথা বলতে চাই যে আমি একটাই কথা বারবার বলছি, তার কারণ হচ্ছে আমি যে কিভাবে তৈরি হচ্ছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না। স্যার আমাকে এমনভাবে তৈরি করে দিচ্ছেন যে আমার আর জাস্ট কিছু বলারই নেই। তো সৃজনীর ক্যারেক্টারটা আমি প্লে করেছি, তো সবাই দর্শকরা দেখবে যে কেমন হয়েছে, আপনারা জানাবেন। তুমি তো একদিকে অ্যাডভোকেট আর একদিকে অভিনেত্রী, এই দুটো কিভাবে সামলাচ্ছ? সত্যি কথা বলতে আমি এখন প্র্যাকটিস করছি না, টু বি ভেরি অনেস্ট। আমি প্র্যাকটিস করছি না, আমি সমস্ত কিছু এখানেই উজাড় করে দিয়েছি। আমি চেষ্টা করছি স্যারের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, আমি নিশ্চয়ই এগোতে পারবো। হ্যালো, গুড আফটারনুন। আমি রঞ্জিতা ভট্টাচার্য, ড্রিম ক্যাচার মাই ব্র্যান্ড নেম। আমি একজন জুয়েলারি, প্রপস এবং ড্রেস ডিজাইনার। আর তুমি হঠাৎ এই প্রফেশনে আসলে কেন? এই প্রফেশনে তো আমি বহু বছর ধরেই রয়েছি। তো স্যার অর্থাৎ সুদীপ রঞ্জন সরকার, উনি আমাকে এখানে অ্যাজ এ কস্টিউম ডিজাইনার ওনার ফিল্মে প্রথম যে সুযোগটা করে দিলেন, তো তার জন্য আমার নিজের সাথে জোড়া। এবং এখানে 10th ইয়ার যে ইন্টারন্যাশনাল বিশাল বড় করে যে ফিল্ম ফেস্টিভ্যাল হলো, তো সেখানেও আমাদের ফ্যাশন শো সেটা এখানে হয়েছে। বেশ খুব সুন্দর করে বড়োভাবে ওটা গত মাসেই ইভেন্টটা হয়েছে, 4 দিনের উৎসব ছিল ওটা। তো লাস্ট দিনে ছিল আমাদের ওই ফ্যাশন শো, তারপরে অ্যাওয়ার্ড শো, অনেক কিছু নিয়ে বিশাল বড় একটা শো ছিল। তো যেখানে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, খুব সুন্দরভাবে প্রোগ্রামটাকে তুলে ধরার চেষ্টা করেছি। সুদীপ রঞ্জন সরকারের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? স্যারের সাথে কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো, খুব স্মুথ যে হয় না ব্যাপারটা, তো খুব স্মুথলি এখানে কাজ হয়। আমি দেখলাম যেটা অ্যাকচুয়ালি আমি তো ফ্যাশন জগৎ থেকে এসেছি, ফিল্ম জগতে আমার এটা প্রথম কাজ। তো আমি ভাবতে পারিনি যে এতটা স্মুথ কাজ এখানে হয়। আমি ওই জন্য স্যারকে বারবারই জিজ্ঞেস করতাম যে স্যার সব প্রোডাকশন হাউসেই কি এরকমভাবে স্মুথলি কাজগুলো নামে, টাইমে সব কিছু অ্যাক্টিং থেকে শুরু করে আনুষঙ্গিক সমস্ত পারিপার্শ্বিক সব কিছু নিয়ে আমি বলছি, যাতায়াত থেকে শুরু করে এভরিথিং, মেকআপ, ড্রেসিং। তো এখানে আমি ড্রেস দিয়েছি, তো সব কিছুই খুব স্মুথলি খুব সুন্দরভাবে নেজে হয়। তো আমি সবাইকে বলবো যে আপনারা দেখুন, আপনারা আসুন, এখানে কাজ করার অভিজ্ঞতাটা কীরকম আপনারা তখন নিজেরাই বুঝতে পারবেন। আর যে ফিল্মগুলো আসছে সেই সম্বন্ধে আমি বলবো যে ভীষণই একটা হাই লেভেলের থটসের ওপরে এখানে সিনেমাগুলো হচ্ছে।
তো এটার সাথে যুক্ত হতে পেরে তো আমি ভীষণই মানে আনন্দিত, মানে খুব একটা এত ভালো কাজের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ স্যারের কাছে যে উনি আমাকে এরকম একটা প্রথম সুযোগ করে দিয়েছেন। তো ভীষণ ভীষণ খুশি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। কিছুদিন আগেই নেজা ইন্টারন্যাশনাল 10তম ইন্টারন্যাশনাল শো হলো, সেখানে তুমি ড্রেস, জুয়েলারি এইগুলো সব করেছো। সেখানে বিভিন্ন আমাদের এখানকার মডেল, বিদেশি মডেল, অ্যাক্ট্রেস সবাইকেই করেছো, তাদের থেকে অ্যাপ্রিসিয়েশন কি পেয়েছো? ভীষণ খুশি তারা, মানে আমাদের এখানে তো অনেক নিউ কামার্স আছে যাদেরকে এই সিনেমাটা নৈসর্গিক শব্দ, যেটা ইটালিয়ান আর ইন্ডিয়া দুটো জায়গাতেই মানে একসাথে সম্প্রচারিত হবে। তো এখানে কিছু ডেবিউ অভিনেত্রীও আছে, তো তাদের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে বিদেশ থেকে যে দুজন মডেল এসেছিলেন, যারা অভিনেত্রী আর কি, অ্যাক্ট্রেস, তো তারা এত খুশি হয়েছে মানে নিজের সাথে কাজ করে, ইন্ডিয়ান অ্যাটিয়ার পরে, ইন্ডিয়ান পরে, মানে একজন তো মানে পারচেসই করে নিয়েছে, এরকম এতটাই খুশি হয়েছে তারা, ভীষণ হ্যাপি, ভীষণ মানে খুশি হয়েছে এখানে এসে কাজ করে। তো আমি বলবো যে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। একদম শেষে তোমার দর্শককে কি বলবে? দর্শককে এটাই বলবো, খুব সুন্দর সুন্দর মানে হাই থটসের ওপরে সিনেমা আসছে, যেগুলো কিনা কিছু সমাজকে বার্তাও দিচ্ছে। তো আমি বলবো যে এগুলো দেখো তোমরা, আর প্রে করো যে মানে এগুলো যাতে সমাজে ভীষণভাবে আলোড়িত করে তোলে। তো এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। আমাদের সবার খাটনি আছে, সবার ভীষণ খাটনির সাথে জোড়া আছে আমাদের এই সিনেমার এক একটা মুহূর্ত। তো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক খাটনি। তো আমি চাইবো যে কাজটা যাতে সাকসেস হয়, আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সবার কাছে আমার এটাই অনুরোধ রইল যে তোমরা আসো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুরঞ্জন, আর একজন নতুন আমাদের ক্ষুদে শিল্পীর সাথে পরিচয় করাই। নাম বলবে তো? নাম বলো। সৌন্দ্রিয়া নাগ। সৌন্দ্রিয়া নাগ, আমাদের সাথে কেন এসেছো তুমি? এখানে দেখা করতে এসছো স্যারের সাথে? কাজ করবে? কাকে ভালো লাগে বলতো? কাকে ভালো লাগে, কোন অ্যাক্টরকে? অমিতাভ বচ্চন। শুনতে পেয়েছো তো? যাই হোক, ও বেশ কিছুদিন ধরে আমাদের সাথে ওয়ার্কশপ করছে। তো আগামী কিছুদিনের মধ্যে মনে হচ্ছে একটা সুখবর আমরা পেতেও পারি। দর্শক খুব ভালোভাবে মন দিয়ে কিন্তু দেখো সুরঞ্জনের এই প্রোগ্রাম, সুরঞ্জনের এই কভারেজ। আমরা নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই হয়তো আর একটা শুটিংয়ের খবর পেতে চলেছি। স্যার ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে। ভালোবাসে? কি করে বুঝলি ভালোবাসে? চকলেট দিয়েছিল? স্যার আমাকে খুব আদর করে। স্যার খুব আদর করে। আমি তুমিও? মামামের থেকে বেশি না কম? কম। সুরঞ্জন, দেখছো আমাদের ক্ষুদে শিল্পীকে সবাই তোমরা দেখো। সৌন্দ্রিয়া কামিং মুভিতে অবশ্যই আরও ভালো করে দেখতে পাবে। এ খুব ভালো ওয়ার্কশপে ভীষণ ভালো করছে, দেখা যাক কি হয়। স্যারের মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যানিং আছে, আমরা দেখে নেবো আগামী দিনে। থ্যাংক ইউ।